আমার পৃথিবীটা এই উঠোনের মতোই ছোট আর শান্ত। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর যখন বাড়ির দিকে পা বাড়াই, তখন এই শাঁখের শব্দ আর ধূপের গন্ধটা মনটা জুড়িয়ে দেয়। আমি বঙ্কিম। এই ছোট্ট সংসারটাই আমার জগৎ। আমার স্ত্রী সুধা আর আমার একমাত্র ছেলে বাবাই। সুধার জগৎ অবশ্যই আরও একটু বড়। তার জগতে ঠাকুর দেবতা, পুজো আচ্চা, নানা রীতিনীতি। আর এই তুলসী গাছটার একটা বড় জায়গা আছে। আমি এসবে খুব একটা মাথা ঘামাই না। আমার কাছে দুবেলা দুটো ভাতের যোগান দেওয়াটাই আসল ধর্ম। বাকিটা ও সামলে নেয়। ওর বিশ্বাসে আমি বাধা দিই না, আবার খুব একটা যোগও দিই না। কিন্তু আমি জানতাম না খুব শীঘ্রই এই শান্ত উঠোন আর আমার এই ছোট্ট পৃথিবীটা ওলট পালট হয়ে যেতে চলেছে। আর তার কেন্দ্রে থাকবে এই ছোট্ট তুলসী গাছটা। আজ বড্ড খাটুনি গেল। জমিতে জল দেওয়া এখনো বাকি। আকাশটাও কেমন যেন গুমড়া হয়ে আছে। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি জল দিচ্ছি। আর আকাশ গোমরা তো থাকবেই, অকাল যে। তুমি বাবাইকে নিয়ে ঘরে যাও। বাবা, আজ লাট্টুরা কেমন বন বন করে ঘুরছে, দেখেছো? দেখেছি বাবা, খুব ভালো ঘুরছে। এখন ঘরে চলো, তোমার মায়ের পুজো এখনো শেষ হয়নি। আমার তুলসী মা, সব সময় আমাদের রক্ষা করো। আমার বাবাইকে দেখো, আমার স্বামীকে দেখো, আমাদের সংসারটাকে তোমার ছায়ায় রেখো। ওগো, শুনছো? কি ঝড়টাই না নামলো। তুলসী গাছটা ঠিক আছে তো? কি করছো কি তুমি? এই ঝড়ের মধ্যে একটা গাছের জন্য পাগল হয়ে গেলে নাকি? ভেতরে এসো। দেখছো না কি অবস্থা গাছটার? আমার ভয় করছে। একটা গাছ ওটা সুধা, ওর কিছু হলো আবার একটা পুঁতে দিলেই তো হবে। নিজের শরীরটার কথা তো ভাববে। ভেতরে চলো বলছি। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। কি তুলসী গাছে লাল ফুল? হবে হয়তো কোনো পোকার কারণে বা মাটির গুণে। এত অবাক হওয়ার কি আছে? না গো, এটা সাধারণ কিছু নয়। আমার মনটা কু ডাকছে। আমি সেদিন সুধার কথাটাতে আমল দিইনি। ভেবেছিলাম রাতের ঝড় আর বাবায়ের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তা করে ও এমন ভাবছে। কিন্তু ওই টকটকে লাল ফুলটা আমারও বুকের মধ্যে একটা কাঁটার মতো বিঁধেছিল। আমি বুঝতে পারিনি ওটা ছিল একটা অশুভ সংকেত। আমাদের শান্ত জীবনে যে ঝড় আসতে চলেছে তারই পূর্বাভাস ছিল ওই সুন্দর রক্তলাল ফুলটা। বাবাই, ওখানে একা একা কি করছিস? কার সাথে কথা বলছিস? কেউ না তো মা, আমি তো গাছটার সাথে কথা বলছিলাম। ও না আমার সব কথা শুনে। গাছ কথা শোনে? কি বলছিস এসব? হ্যাঁ মা, ও আমার বন্ধু। ও বলে ওর খুব খিদে পায়।
বৌমা, ছেলেটার দিকে নজর রেখো, ওর হাব ভাব ভালো ঠেকছে না। আর ওই তুলসী গাছটা, ওটার দিকে তাকালে আমারও কেমন গা ছমছম করে। তুমি চিন্তা করো না পিসিমা, ও ছোট ছেলে, ও সব এমনিই বলছে। ওগো, আমার বড্ড ভয় করছে। বাবাই আজ বলছিল গাছটা নাকি ওর বন্ধু, আর ওর খিদে পায়, পিসিমাও বলছিলেন। কি শুরু করলে তোমরা মা পিসিতে মিলে? ছেলেটা অসুস্থ ছিল তাই হয়তো আবল তাবল বকছে, আর পিসিমার তো বয়স হয়েছে, উনি ওসব পুরনো দিনের কুসংস্কার নিয়ে বসে আছেন। প্রসাদ পাখি টাকিতেই খায়, এতে এত ভাবার কি আছে? কিন্তু ওই লাল ফুলটা। আবার ওই এক কথা, বললাম তো কিছু না। যাও খেতে দাও, খিদে পেয়েছে। আমি সেদিনও সুধাকে ধমক দিয়েছিলাম নিজের দুর্বলতাকে ঢাকার জন্য, কারণ সত্যি বলতে আমারও কিছু জিনিস খটকা লাগছিল। বাবায়ের শূন্য দৃষ্টি, পিসিমার মুখের আতঙ্ক, আর সব থেকে বড় কথা ওই তুলসী গাছটার বেড়ে ওঠা, সবকিছু মিলিয়ে আমার মনের ভেতরও একটা অস্বস্তি তৈরি হচ্ছিল। কিন্তু আমি একজন পুরুষ, সংসারী মানুষ, ভূত প্রেত, অশুভ শক্তি এসব মেনে নিলে আমার চলে কি করে? আমি নিজের যুক্তিবাদী মনটাকে জোর করে জাগিয়ে রাখছিলাম, কিন্তু আমি জানতাম না যুক্তি দিয়ে সবকিছুর ব্যাখ্যা সবসময় মেলে না। শুনেছিস হারানের কি হয়েছে? কাল রাতে ওর গায়ে গরুটা দড়ি ছিঁড়ে কোথায় যে পালালো, আর খুঁজে পাওয়া গেল না। শুধু হারানের কেন, গত সপ্তাহে সদু ঘোষের পুকুরের মাছ সব মরে ভেসে উঠেছিল। কেউ কেউ বলছিল ও জলে বিষ দিয়েছে, কিন্তু বিষ দিলে তো সব মাছ একেবারে মরে না। রাতের বেলায় কেমন যেন একটা কান্নার আওয়াজ পাওয়া যায় আজকাল, ঠিক যেন কোনো বাচ্চা মেয়ে কাঁদছে। তোরা কেউ শুনিস নি? কিরে বঙ্কিম, মুখটা এমন শুকনো কেন? সবজি সব বিক্রি হয়েছে? আর বলিস না, বাজার বড্ড মন্দা। তোর কি খবর? খবর ভালো না রে, গ্রামের হাওয়াটা ভালো ঠেকছে না। তুই তো সব মানিস না, কিন্তু পাশের গ্রামে একজন খুব বড় ওঝা এসেছেন। সবাই বলছে সাক্ষাৎ ধন্বন্তরী, যার যা সমস্যা সব নাকি উনি সমাধান করে দিচ্ছেন। যত সব গাঁজাখুরি গল্প, লোকের টাকা খাওয়ার ধান্দা, তুইও বিশ্বাস করিস এসব? বিশ্বাস অবিশ্বাসের কথা নয় রে, তবে কিছু তো একটা হচ্ছে গ্রামে, সাবধান থাকিস। বাজারের ওই গুজবগুলো শুনে আমার হাসি পেয়েছিল, কিন্তু মনের গভীরে একটা ভয়ও কাজ করছিল। আমি ভাবছিলাম সবটাই কি কাকতালীয়? হারানের গরু হারিয়ে যাওয়া, সদু ঘোষের পুকুরের মাছ মরে যাওয়া, আর আমার বাড়ির তুলসী গাছের ওই রক্তলাল ফুল, সবকিছুর মধ্যে কি কোনো এক অদৃশ্য সুতোর যোগ আছে? আমি সেদিনও নিজেকে বুঝিয়েছিলাম, না, এ হতে পারে না। আমি বঙ্কিম, একজন সাধারণ মানুষ, আমার জীবনে সব সিনেমার গল্পের মতো ঘটনা ঘটবে কেন? কিসের শব্দ? ওর খিদে পেয়েছে। সেই রাতের সেই দৃশ্য আমি জীবনেও ভুলব না। আমার 10 বছরের ছেলের চোখে ওই আলো, আর তার মুখ থেকে বেরিয়ে আসা ওই ভৌতিক কণ্ঠস্বর আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছিল। আমার এতদিনের সব অহংকার, সব যুক্তিবাদ সেই রাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম আমি আর একা নই, আমাদের এই ছোট্ট সংসারে তৃতীয় একজনের প্রবেশ ঘটেছে।
এক অশুভ অতৃপ্ত সত্তা যে আমার ছেলেকে চাই। আমার বাস্তববাদী জগৎটা সেদিনই শেষ হয়ে গিয়েছিল, আর শুরু হয়েছিল এক দুঃস্বপ্নের। যেও না, আমায় ছেড়ে যেও না। ওই সাদা শাড়ি পরা মাসিটা আমায় ডাকে, তুলসী গাছের মধ্যে থাকে। বঙ্কিম, আর এক মুহূর্ত দেরি করিস না। এ ছেলের কপালে শনি বসেছে, কবিরাজ দিয়ে কিছু হবে না। তুই এক্ষুনি নিতাইয়ের কথা মতো ওই পাশের গ্রামের ওঝার কাছে যা। আমি আমি কি করব পিসিমা? আমি তো এসব... তুই কি বিশ্বাস করিস বা না করিস সেটা এখন বড় কথা নয়। তোর ছেলেটা চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আর তুই বসে থাকবি? যা বলছি কর, নইলে সব শেষ হয়ে যাবে। আমি যাচ্ছি পিসিমা। শোন বঙ্কিম, আমাদের এই গ্রামে একটা পুরনো কথা প্রচলিত আছে। বহু বছর আগে এই বাড়িতেই এক নিঃসন্তান বধূ থাকতো। লোকে বলতো তার নজর ভালো ছিল না, অকালে তার মৃত্যু হয়। শোনা যায় তাকে নাকি এই বাড়ির সীমানার মধ্যেই একটা তুলসী গাছের নিচে পুঁতে দেওয়া হয়েছিল। পিসিমার মুখে ওই পুরনো লোক কথাটা শুনে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। এতদিন এসব গল্প কথাকে বুজরুকি বলে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজ আমার ছেলের সাথে ওই গল্পের একটা ভয়ঙ্কর মিল খুঁজে পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল আমি যেন এক পুরনো অভিশাপের শিকার। আমার অপরাধ বোধ হচ্ছিল। আমি যদি আগে সুধার পিসিমার কথা শুনতাম, তাহলে হয়তো বাবাইর আজ এই কষ্ট পেতে হতো না। আমি আর দেরি করিনি। আমার ছেলের জীবনের কাছে আমার আত্মবিশ্বাস, আমার অহংকার সবকিছুই তুচ্ছ ছিল। বড্ড ভুল হয়ে গেছে। পবিত্র স্থানে অপবিত্রের ছায়া পড়েছে। তোমাদের ভক্তি কাল হয়েছে। এই তুলসী মঞ্চ এখন আর পবিত্র নেই। এক অতৃপ্ত অশুভ আত্মা একে নিজের আশ্রয় বানিয়েছে। তোমাদের ভক্তি, তোমাদের পুজো, তোমাদের আরতি সবকিছুই তার শক্তি বাড়িয়েছে। বাবা, আপনি একমাত্র ভরসা। আমার নাতিটাকে বাঁচান। চেষ্টা তো করতেই হবে, কিন্তু আত্মা বড় শক্তিশালী। বহুদিনের পুরনো তার ক্ষোভ, পুরনো তার খিদে। পিসিমা যা বলছেন তা সত্যি। এটা একটা শাঁকচুন্নির কাজ। সে নিঃসন্তান ছিল, তাই তার সন্তানের ওপর প্রবল লোভ। সে বাবায়ের নিষ্পাপ আত্মাকে দেখে আকৃষ্ট হয়েছে, আর তোমাদের তুলসী গাছের পবিত্র শক্তিকে ব্যবহার করে সে ধীরে ধীরে ছেলেটার শরীর দখল করার চেষ্টা করছে। আমায় কি করতে হবে বলুন, আমি সব করব। আজ রাতে এর বিহিত হবে। আমি উঠোনে আমার কাজ শুরু করব, কিন্তু মনে রেখো সে তোমাদের ভয় দেখানোর অনেক চেষ্টা করবে। যাই হয়ে যাক, কেউ ঘর থেকে বেরোবে না, আর সাহসও হারাবে না। তোমাদের ভয়ই তার সবচেয়ে বড় অস্ত্র। বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা বুড়ো শয়তান, নইলে তো আমি ছিঁড়ে ফেলবো।
তোর সময় শেষ অশুভ শক্তি। ফিরে যা নিজের জায়গায়। সব ঠিক হয়ে গেছে? না, আজকের মতো তাকে শুধু থামানো গেছে। একটা অস্থায়ী বাধা তৈরি করেছি, কিন্তু সে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে। সে ছেলেটার প্রাণের সাথে নিজেকে বেঁধে ফেলেছে। তাকে এখান থেকে সরানো সহজ নয়। এখন আমাদের হাতে দুটো পথ খোলা আছে। এক, তোমরা এই বাড়ি এই গ্রাম ছেড়ে এক্ষুনি পালাও। আত্মাটা এই স্থানের সাথে বাঁধা। তোমরা দূরে চলে গেলে হয়তো তোমাদের পিছু নিতে পারবে না, কিন্তু এর কোনো নিশ্চয়তা নেই। আর ছেলেটার যা অবস্থা, তাকে নিয়ে এতটা পথ। না, আমরা আমাদের ভিটে মাটি ছেড়ে কোথাও যাব না। আর বাবাইকে নিয়ে অসম্ভব। দ্বিতীয় পথটা কি? দ্বিতীয় পথটা খুব কঠিন আর বিপজ্জনক। পরশু অমাবস্যার রাত। সেই রাতে নদীর ধারের ওই পুরো বটগাছটার নিচে একটা বিশেষ যজ্ঞ করতে হবে। ওই বটগাছটা বহু পুরনো আর শক্তিশালী। একমাত্র ওই স্থানের শক্তি আত্মাকে আটকে রাখতে পারবে। আমি রাজি। কি করতে হবে আমায়? এই যজ্ঞে প্রধান যজমান হতে হবে তোমাকে, কারণ তুমি ছেলেটার বাবা। তোমার রক্তের টান আর মানসিক শক্তি এই যজ্ঞের আসল ভিত্তি। তবে মনে রেখো, আত্মাটা তোমাকে আটকানোর জন্য সব রকম চেষ্টা করবে। সে তোমার মনে সবচেয়ে গভীর ভয়, সবচেয়ে বড় দুর্বলতাকে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। তোমাকে এমন সব জিনিস দেখাবে যা দেখে তোমার মাথা ঘুরে যাবে, বিশ্বাস টলে যাবে। এক মুহূর্তের জন্য যদি তোমার মনোসংযোগ ভাঙে বা তুমি ভয় পেয়ে যজ্ঞ ছেড়ে উঠে পড়ো, তাহলে শুধু যে যজ্ঞই নষ্ট হবে তাই নয়, ছেলেটার প্রাণও সংশয়ে পড়বে। তুমি কি পারবে? আমি পারবো। আমার ছেলের জন্য আমি যমের সাথেও লড়াই করতে পারি। সেই মুহূর্তে আমার নিজেকে আর বঙ্কিম বলে মনে হচ্ছিল না। আমি যেন এক যোদ্ধা, যে তার সন্তানের জীবন বাঁচানোর জন্য এক অসম যুদ্ধে নামতে চলেছে। আমার কোনো মন্ত্র জানা নেই, কোনো তন্ত্র জানা নেই। আমার যা আছে তা হলো বাবার ভালোবাসা। আমি জানতাম না সামনের অমাবস্যার রাতে আমার জন্য কি অপেক্ষা করছে, কিন্তু আমি এটুকু স্থির করে ফেলেছিলাম, হয় আমি আমার ছেলেকে ফিরিয়ে আনবো, নয়তো এই বটতলাতেই আমার জীবন শেষ করব। মনে রেখো বঙ্কিম, যজ্ঞস্থলে আত্মা নানা রূপে তোমার সামনে আসবে। সে তোমার স্ত্রী, তোমার পিসিমা, এমনকি তোমার নিজের রূপ ধরেও তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সে তোমাকে তোমার অতীতের এমন সব ভুলের কথা মনে করাবে যা তোমাকে দুর্বল করে দেবে। কিন্তু যাই হোক, তুমি চোখ বন্ধ করে শুধু মন্ত্রে মন দেবে আর তোমার ছেলের মুখটা মনে করবে। কিন্তু আমি যদি ভুল করে ফেলি? ভুল করার কোনো সুযোগ নেই বঙ্কিম। তোমার একটা ভুল মানেই সব শেষ। সুধার পিসিমা বাড়িতেই থাকবে। তারা ঠাকুর ঘরে বসে প্রদীপ জ্বালিয়ে সারা রাত প্রার্থনা করবে। তাদের মিলিত প্রার্থনার শক্তিও আমাদের রক্ষা করবে। আমার জীবনের সবচেয়ে লম্বা পথ ছিল সেটা। প্রতিটা পদক্ষেপ মনে হচ্ছিল আমার পা দুটো কেউ যেন পেছন থেকে টেনে ধরেছে। বাবায়ের নিস্তেজ শরীরটা আমার কোলে পাথরের মতো ভারী লাগছিল। আমি মনে মনে শুধু একটাই প্রার্থনা করছিলাম, হে ভগবান, যদি তুমি সত্যিই কোথাও থাকো, আজ আমার ছেলের জন্য আমায় শক্তি দাও। আমার অতীতের সব অবিশ্বাস, সব সংশয়ের জন্য আমি মনে মনে ক্ষমা চাইছিলাম। আজ আমি বুঝেছিলাম, বিশ্বাস বা অবিশ্বাসের ঊর্ধ্বে হলো সন্তানের জীবন। সব মনে আছে তো বঙ্কিম? আমি চক্রের বাইরে থাকবো তোমাকে রক্ষা করার জন্য, কিন্তু আসল লড়াইটা তোমাকে ভেতরেই লড়তে হবে। শুরু করো। আমায় মুক্তি দাও, আমি বড় কষ্টে আছি। এই বুড়োটা তোমায় ঠকাচ্ছে।
ও তোমার ছেলেকে বলি দিতে চায়। ওগো, কি করছো তুমি? তোমার মন্ত্রের আগুন এসে আমার বাবাই পড়ে যাচ্ছে। ওঠো, ওকে বাঁচাও। আত্মাটা এবার তার শেষ অস্ত্র প্রয়োগ করে। সে আমার অতীতের দৃশ্য দেখাতে শুরু করে। আমি দেখতে পাই বিয়ের পর আমি সুধাকে কত কষ্ট দিয়েছি। আমার মনের সব গোপন পাপ, সব অপরাধবোধ যেন আমার চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। আমার মনোসংযোগ টলে যেতে থাকে, আমার কপাল দিয়ে ঘাম ঝরছে। সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষাটা আসে এরপর। আমার সামনে বাবাইয়ের মূর্তি এসে দাঁড়ায়, সুস্থ সবল হাসি খুশি বাবাই। বাবা উঠো, চলো খেলি। ওই পাগল লোকটার কথা শোনো না, ও তোমায় মেরে ফেলবে। তুমি পেরেছো বঙ্কিম, তুমি পেরেছো। তুমি একজন সত্যিকারের বাবার পরিচয় দিয়েছো। এবার বাড়ি ফেরা যাক, চলো। বিশ্বাসকে কখনো অন্ধ হতে দিও না, আবার যুক্তি দিয়ে সবকিছু বিচারও করতে যেও না। ভক্তি আর শ্রদ্ধার দুটোই দরকার। এই তুলসী মঞ্চ আবার নতুন করে গড়বে, নতুন গাছ পুঁতবে, কিন্তু মনে রাখবে এটা শুধু একটা গাছ নয়, এটা তোমাদের বাড়ির রক্ষা কবচ। একে সযত্নে পবিত্র মনে রক্ষা করবে। সেই ঘটনাটা আমার জীবনকে চিরদিনের মতো বদলে দিয়েছিল। আমি আর আগের সেই যুক্তিবাদী অবিশ্বাসী বঙ্কিম ছিলাম না। আমি বুঝেছিলাম এই জগতে এমন অনেক কিছু আছে যা আমাদের জ্ঞান, আমাদের যুক্তির বাইরে। আমি নিজের হাতে তুলসী মঞ্চটা আবার তৈরি করেছিলাম। সুধা একটা নতুন তুলসীর চারা এনেছিল। এখন আর সুধা নয়, আমিও প্রতিদিন সকালে উঠে তুলসী গাছে জল দিই। আমাদের তিনজনের মিলিত যত্নে গাছটা ধীরে ধীরে বেড়ে উঠেছে। আমার ভয় কেটে গেছে, কারণ আমি জানি বিশ্বাস আর ভালোবাসা থাকলে কোনো অশুভ শক্তি ক্ষতি করতে পারে না।